কেমন আছো সবাই? অবশ্যই নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে আমরা এসএসসি ফিনান্স ফার্স্ট পেপারের 8 নম্বর চ্যাপ্টারের সিলেট বোর্ড 2016 এর কোশ্চেনটা আলোচনা করব। আর অবশ্যই এই ভিডিওটা দেখার আগে তোমরা আমাদের AUTV.com এর যে লাইভ ক্লাস সেকশন আছে আর ইউটিউব চ্যানেলে আমাদের যে ভিডিওগুলো আছে ওগুলো থেকে অবশ্যই তোমরা এই 8 নম্বর চ্যাপ্টারের টপিক ওয়াইজ যে আলোচনাগুলো বা ডিসকাশনগুলো আমরা যে ভিডিও দিয়েছি ওগুলো দেখে নাও। সেগুলো হলো আমাদের এনপিভি, আইআরআর, আমাদের গড় মুনাফার হার, এগুলো আমরা টপিক ওয়াইজ আপলোড দিয়েছি, তোমরা ওগুলো দেখে নাও। তাহলে আমাদের এই বোর্ড কোশ্চেনটা সলিউশন বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে। এবার দেখো, আমরা চলে যাই আমাদের সিলেট বোর্ড 2016 এর কোশ্চেনে। আমি প্রথমে তোমাদের কোশ্চেনটা হুবহু পড়ে শোনাই। এখানে বলা আছে XYZ কোম্পানি 7 লক্ষ টাকা মূল্যের একটি নতুন মেশিন ক্রয়ের বিষয়ে বিবেচনা করছে। কোম্পানির মূলধন ব্যয় 10% এবং কর্পোরেট করের হার 40%। মেশিনটি ব্যবহারের মাধ্যমে আগামী 5 বছর নিম্নলিখিত হারে কর পূর্ববর্তী নগদ প্রবাহ আশা করা যাচ্ছে। বছর দেওয়া আছে আর কর পূর্ববর্তী নগদ প্রবাহ, তার মানে এগুলো হলো বছর এবং কর পূর্ববর্তী নগদ প্রবাহ। ফার্স্ট ইয়ারে 1,40,000, সেকেন্ড ইয়ারে 2,10,000, থার্ড ইয়ারে 3,20,000, ফোর্থ ইয়ারে 3 লক্ষ, ফিফথ ইয়ারে 2,10,000। আর আমাদের বলা ছিল মেশিনের ক্রয়মূল্য কত? 7 লক্ষ টাকা, আর মূলধন ব্যয় 10% এবং কর্পোরেট করের হার 40%। আমি এগুলো তুলে দিয়েছি। দেখো, ক নাম্বার বলা আছে পরিশোধ কাল কি? দেখো, আমাদের ক নাম্বার হলো পরিশোধ কাল কি? পরিশোধ কাল কাকে বলে? পরিশোধ কাল হলো বিনিয়োগকৃত টাকা যত সময়ের মধ্যে ফেরত আসে তাকে পরিশোধ কাল বলা হয়। কি কি বলা হয়? পরিশোধ কাল অথবা পে ব্যাক পিরিয়ড অথবা পে ব্যাক সময়। ক নাম্বার খুব ইজি, একদম শর্টকাট ছোটোখাটো অ্যান্সার আমরা করব। যে পরিশোধকাল কাকে বলে? বিনিয়োগকৃত টাকা যত সময়ের মধ্যে ফেরত পাওয়া যাবে তাকে পরিশোধকাল বা পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময় বলে। এবার দেখো, আমাদের খ নাম্বার বলা আছে প্রকল্প মূল্যায়ন বলতে কি বোঝায়? দেখো, আমাদের প্রকল্প মূল্যায়ন হলো সিদ্ধান্ত নেয়ার দ্বিতীয় পর্যায়, মানে সেকেন্ড স্টেপ। তো এই প্রকল্প মূল্যায়ন কাকে বলে? প্রকল্প মূল্যায়ন হলো মূলধন বাজেটিংয়ের বিভিন্ন টেকনিক বা বিভিন্ন উপায়ে প্রকল্পগুলোর আয় যাচাই করাই হলো প্রকল্প মূল্যায়ন। সেটা যদি আমরা একটু বইয়ের ভাষায় বলি, দেখো বলা আছে যে উক্ত কৌশলগুলো ব্যবহার করে, যেমন সেগুলো কি? পরিশোধকাল, গড় মুনাফার হার, নিটবর্তমান মূল্য, আন্তঃহার ব্যবহার করে কোনো প্রকল্পের লাভজনকতা যাচাই করার নামই প্রকল্প মূল্যায়ন।
দেখো কি বলা আছে যে গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য, পেব্যাক সময়, আন্ত আয়ের হার ইত্যাদি বিবেচনায় প্রকল্পের লাভজনকতা যাচাই করাকে প্রকল্প মূল্যায়ন বলে। আচ্ছা, এর সাথে আমাদের যেহেতু এটা খ নাম্বারের কোশ্চেন অ্যান্সার, এর সাথে আমরা দিব কি যে প্রকল্প মূল্যায়ন হলো সিদ্ধান্ত নেয়ার দ্বিতীয় পর্যায়ে এই কৌশলগুলো ব্যবহার করা। সেগুলো কি? গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য, পেব্যাক সময় এবং আন্ত আয়ের হার, এগুলোর উপর সিদ্ধান্ত করেই আমরা লাভজনকতা যাচাই করি এবং সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করি। এবার দেখো আমাদের গ নাম্বারে কি বলা আছে। গ নাম্বার বলা আছে উদ্দীপকে বর্ণিত মেশিনটির গড় উপার্জন হার বের করো। যদিও কোশ্চেনটা অনেক ছোট শোনায়, কিন্তু কোশ্চেনটা আসলে অনেক বড়। দেখো ঝামেলা অনেক বেশি। গড় মুনাফার হার বের করো বলা আছে যে মেশিনটির গড় উপার্জন হার বের করো। তো গড় উপার্জন হারের ফর্মুলা কি? উপর হবে গড় কর পরবর্তী নেট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। আচ্ছা, এখন হলো গড় কর পরবর্তী নেট মুনাফা, আর এগুলো হলো কি কর পূর্ববর্তী নগদ প্রবাহ। দেখো কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে, আর এখানে হলো গড় কর পরবর্তী নেট মুনাফা দরকার। তাহলে আমাদের দেখো এখানে কি কি আসবে? এখানে দুইটা কথা আসবে, একটা হলো কর আর একটা হলো আমাদের অবচয়। তাহলে দেখো আমরা লিখব অবচয় ও কর পূর্ব নেট লাভ। জাস্ট আমাদের হুবহু যেটা দেওয়া আছে, কত 5 বছর 1 2 3 4 5। প্রথমে বলা আছে 1,40,000, 2,10,000, 3,20,000, তারপর 3 লক্ষ টাকা, তারপর হলো 2,10,000। আচ্ছা, এগুলো হলো আমার অবচয় ও কর পূর্ব নেট লাভ। আচ্ছা, তারপর বাদ হবে অবচয় নাকি কর? আমরা জানি কর সবচেয়ে পরে বাদ যায়, তাহলে লিখব বাদ অবচয়। তাহলে অবচয়ের পরিমাণটা এখানে বের করে নিই। আমাদের মেশিনের ক্রয় মূল্য হলো 7 লক্ষ টাকা, আর টোটাল যাবে দেখো 5 বছর, তাহলে 5, আমরা জানি 5 14 70, তাহলে 1,40,000 টাকা হলো আমাদের অবচয়ের পরিমাণ। এবার অবচয় ও কর পূর্ব নেট লাভ থেকে অবচয় বাদ দিলে দেখো রয়ে গেল কর, তাহলে কর পূর্ব নেট লাভ। এবার কর পূর্ব নেট লাভ কত? এখানে কিছুই নাই, 14 3 7 21, তার মানে 70,000। চার 8 9 10 11 12 13, 4 8 9 10 11 12, 5 6 7 8 9 10 11 12, 8 1 2 3 4, হাত থাকলো 1 2 3।
6 1 2 3 4 হাত থাকলে 1 2 1 3। আচ্ছা, কর পূর্ব নেট লাভ। এবার করের হার কত? বাদ দিব কর 40%। তাহলে দেখো আমাদের 40%-এ কত আসে? 70,000-এ 40%, 4 সাথে 28, তার মানে 28,000 টাকা। 1,00,000 1 2 3 4 80,000-এর 40% হলো 72,000। এবার আসবে আমাদের কর পরবর্তী নেট লাভ। কত এখানে নেই, এখানে হলো কত 7 6 7 42। আচ্ছা দেখি আমরা, হাত থাকলে 1 3 3 আর 4 7। আচ্ছা, এটা হলো আমাদের কর পরবর্তী নেট লাভ। তো বলা আছে গড় কর পরবর্তী নেট মুনাফা। তাহলে কর পরবর্তী নেট মুনাফা আমরা কিভাবে বের করবো দেখো। আচ্ছা, তোমরা এই সুযোগ একটু বের করো, তারপর আমার সাথে মিলিয়ে নিও যে তোমাদের হয়েছে কিনা। গড় কর পরবর্তী নেট মুনাফা কীভাবে বের করবো? কর পরবর্তী নেট মুনাফা হলো এই চারটা। আচ্ছা, এটা ছিল কিন্তু এখানে নাই 0, কিন্তু বছর কত 5। তাহলে 0 প্লাস 42,000 প্লাস 1,08,000 প্লাস 96,000 প্লাস 42,000 ডিভাইডেড বাই 5। তাহলে কত হবে দেখো, 42,000 প্লাস 108 1 2 3 1,08,000 প্লাস 96,000 প্লাস 42,000 সমান হবে 2,88,000 ভাগ 5। কত আসে? 57,600। আচ্ছা, এটা হলো গড় কর পরবর্তী নেট মুনাফা। এবার আমরা গড় বিনিয়োগ বের করব। গড় বিনিয়োগ কীভাবে বের করবো? আমাদের টোটাল বিনিয়োগ হলো 7 লক্ষ। 7 লক্ষে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 3,50,000। আচ্ছা, তাহলে আমাদের গড় উপার্জন হারের ফর্মুলা হলো উপরে গড় কর পরবর্তী নেট মুনাফা আর নিচে হলো গড় বিনিয়োগ। তো তোমরা এই গড় কর পরবর্তী নেট মুনাফা আমরা কত 57,600 পেলাম, আর গড় বিনিয়োগ 3,50,000। এটা দিয়ে বের করো আমাদের গড় উপার্জন হার কত হয়। দেখো আমাদের কত হবে গড় উপার্জন, এখানে আবার ফর্মুলার 100 আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে কত হবে, গড় কর পরবর্তী নেট মুনাফা 57,600 ডিভাইডেড বাই 3,50,000 ইন্টু 100। তাহলে কত হয়? 16.46%। দেখো 16.46% হবে আমাদের অ্যান্সার।
এটা হলো কি আমাদের গড় উপার্জন হার 16.46%। আর এটা ছিল আমাদের গ নাম্বারের অ্যান্সার। এবার আমরা চলে যাব ঘ নাম্বারে। দেখো আমাদের ঘ নাম্বারে কি বলা আছে। ঘ নাম্বারে আমাদের বলা আছে নিট বর্তমান মূল্যের আলোকে মেশিন ক্রয়ের বিষয়ে কোম্পানির সিদ্ধান্ত কি হওয়া উচিত। মেশিন ক্রয়ের সিদ্ধান্ত কি হওয়া উচিত নিট বর্তমান মূল্যের আলোকে। এখন নিট বর্তমান মূল্য দেখতে হবে যে আমাদের যদি নিট বর্তমান মূল্য বা এনপিভি যদি পজিটিভ হয় তাহলে মেশিন ক্রয় করা উচিত, আর যদি এনপিভি বা নিট বর্তমান মূল্য নেগেটিভ হয় তাহলে মেশিন ক্রয় করা উচিত না। আচ্ছা, এখন নিট বর্তমান মূল্য ফর্মুলা কি? সবগুলো নগদ আন্তঃপ্রবাহকে আমরা ডিসকাউন্ট করি বা বাট্রাকরণ করি। এখন দেখো নগদ আন্তঃপ্রবাহ কোনটা? এটা হলো কর পরবর্তী নিট লাভ। এটা কি নগদ আন্তঃপ্রবাহ? না, আমার কাছে এত টাকা নগদ কিন্তু আসেনি, আরও বেশি আসছে। আমি যে অবচয় দিয়েছি অবচয়টা কিন্তু আবার অনগদ। তাহলে এখন আমরা অবচয়টা যোগ করে দিব। অবচয় ছিল 1,40,000। তাহলে নগদ আন্তঃপ্রবাহ আচ্ছা, এবার আমরা কিভাবে বের করবো এনপিভি? প্রথমে বলা আছে 1,40,000। আচ্ছা, আমার দেখো মূলধন ব্যয় কত? 10%। তারপর হলো 1,82,000 প্লাস 2,48,000 প্লাস 2,36,000 প্লাস 1,82,000 মাইনাস হবে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট বা প্রাথমিক বিনিয়োগ 7 লক্ষ টাকা। তাহলে কত হয় দেখো, $2,48,000 1.331 প্লাস 2,36,000 1,82,000 মাইনাস 1 2 3 4 5 1.1 পাওয়ার কত? 1 2 3 4 নম্বরটা পাওয়ার কত? 4 4641 পাওয়ার 5 দিলে কত হবে? 61051 1,27,273 প্লাস 1,82,123 ভাগ 1.21 কত হবে? 1,50,413 প্লাস 2,48,123
ভাগ 1.331 1,86,326 প্লাস 2,36,123 ডিভাইডেড বাই 1.4641 1,61,191 প্লাস 1,82,123। দেখো এখানে আসে কত 7,38,210 টাকা মাইনাস 1 2 3 4 5 7 লক্ষ, তাহলে 38,210 টাকা হবে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু। এবার দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল যে নিট বর্তমান মূল্যের আলোকে মেশিনটি ক্রয়ের সিদ্ধান্তে কি হওয়া উচিত ব্যাখ্যা করো। তাহলে আমাদের যেহেতু নিট বর্তমান মূল্য পজিটিভ বা ধনাত্মক, তাই আমাদের মেশিনটি ক্রয় করা উচিত। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, সুতরাং মেশিনটি ক্রয় করা উচিত কারণ এনপিভি ধনাত্মক। তাহলে দেখো আমাদের অ্যান্সার হয়ে গেল। আমরা কি করলাম যে মেশিনটি ধনাত্মক, আমাদের এনপিভি ধনাত্মক, তাই আমাদের মেশিনটি ক্রয় করা উচিত। তাহলে তোমরা বাসায় এই কোশ্চেনটা আরও বেশি বেশি প্র্যাকটিস করবে যাতে করে আমাদের আর প্রবলেম না হয়। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা ভালো থাকবে এবং বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে যাতে করে আমাদের আর প্রবলেম না হয়। আর এরপরে আমরা আমাদের অন্য বোর্ডের কোশ্চেনগুলো সলভ করব। আল্লাহ হাফেজ।